প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 33। যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই আড্ডাবাজি দেখছেন, সকলকেই হার্দিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকে আমার এই আড্ডাবাজিতে, দৈনিক আড্ডাবাজি পর্ব 33-এ অতিথি হিসেবে এসেছেন নার্গিস সুলতানা। তিনি একজন গুণী মানুষ। তিনি পারফর্মিং আর্টের বিভিন্ন বিষয়ের সাথে, লেখালেখির সাথে জড়িত। তো আমার আয়োজনের যে একটা ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতায় আহ অতিথির ছোট্ট করে একটা পরিচিতি পাঠ পর্বের পরে অতিথির সাথে গল্পে আমরা চলে যাব। নার্গিস সুলতানা, তিনি 12 বছর ধরে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের হিন্দি ভাষায় কর্মরত আছেন। একজন হিন্দি ভাষার ট্রান্সলেটর অ্যান্ড নিউজ প্রেজেন্টার। আবৃত্তির সাথে পথ চলছেন 13 বছর ধরে। বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টি ভাষাতেই আবৃত্তি করেন। লেখালেখির অভ্যাস আছে। দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন। বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কর্মরত আছেন। তার নিজের একটি আবৃত্তির দল ও পথনাটকের দল আছে, তার নাম আলাপ চক্র। এছাড়া তার নির্দেশনায় বাংলা ভাষায় 2টি এবং হিন্দি ভাষায় একটি পথনাটক মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতারের বাংলা ভাষাতেও তিনি একজন নির্বাচিত উপস্থাপিকা এবং সংবাদ পাঠিকা। একই সাথে বাংলাদেশ বেতারের নাটক বিভাগে কাজ করে চলেছে। তো যাই হোক, ছোট করে আমি তার একটা পরিচিতি দিলাম। তো আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, যে কেমন আছেন নার্গিস আপনি? আমি ভালো আছি সৌরভ, আপনি কেমন আছেন? এই তো বেঁচে আছি বিদায় এই যে পথ চলছি, অনলাইনে অফলাইনে। তো অফলাইনে তো চলছি, সাথে অনলাইনেও চলার চেষ্টা করছি। আর শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন, আজকে যিনি অতিথি আছেন তার কাছে আপনাদের কোনো প্রশ্ন, ভালো লাগা, মন্দ লাগা থাকলে জানাবেন, আমি তুলে ধরবো অতিথির কাছে। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অতিথির কাছে, কারণ আপনারা অধীর আগ্রহে বসে আছেন অতিথির কথা, গল্প এবং আবৃত্তি শুনবার জন্য। আর সেই সাথে আরেকটু ছোট্ট করে আপনাদেরকে জানাতে চাই, যেহেতু তিনি একজন পারফর্মিং আর্টের মানুষ, আবৃত্তির মানুষ, নাটকের মানুষ, আমরা চমৎকার চমৎকার আবৃত্তি শুনতে পারবো কথার ফাঁকে ফাঁকে। তো আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাই, যে আবৃত্তির সাথে এই পথ চলাটা কখন, কিভাবে, ওই যে দেখলাম আপনার পরিচিতিতেও আছে, দীর্ঘ 13 বছর ধরে চলছে। তো কিভাবে শুরুটা হলো? শুরুটা বলার আগে সবাইকে আসলে বলতে চাই শুভ সময়, শুভ সন্ধ্যা। ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। আসলে শুরুটা হয়েছে খুবই বালখিল্যতার সাথে। আবৃত্তির প্রতি আমার কোনো অনুরাগ ছিল না। আমি এটা মানে এতটা বোর লাগতো আমার কাছে, আমি আবৃত্তি বুঝতাম না, কবিতা বুঝতাম না। কবিতা বোঝাটা আমার কাছে খুব দুর্বোধ্য লাগতো। আমি যখন টিভিতে কাউকে পারফর্ম করতে দেখতাম, তখন আমার মনে হতো যে আসলে মানুষটা কি বলতে চায়, এত কঠিন করে কি করে কথা বলে, এত গম্ভীর কেন। তো আবৃত্তিটা আমার জন্য কখনোই আকর্ষণের কোনো কিছু ছিল না। পারফর্মিং আর্টের যতগুলো পর্যায় আছে, তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে অনীহার জায়গাটা ছিল আবৃত্তি। কিন্তু আমার বন্ধু শুভাকাঙ্ক্ষীরা সবসময় কণ্ঠের জন্য আমাকে উৎসাহিত করতো, অনুপ্রাণিত করতো যে তুমি একেবারে ঘটা করে কোনো একটা কোর্স করে একেবারে প্রফেশন হিসেবে কাজে লেগে যাও। একমাত্র বলতে গেলে বন্ধুদের এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসাহের কারণেই আমার এই পথে আসা। তো আমি একেবারে আবৃত্তি শিখে ফেলবো, আবৃত্তিকার হয়ে যাব, এমন কিছুই আমার কোনো পরিকল্পনা ছিল না। আমার এক শুভাকাঙ্ক্ষীর প্রেরণায় আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে 2013 সালে এসে যুক্ত হই, যে এখানে আবৃত্তি কোর্স করানো হয়। আবৃত্তি সংগঠন আছে একটা, বিশ্ব সাহিত্য কেন্দ্র আবৃত্তি সংঘ। 2012 সালে মনে হয় অনেক বছর পরে শুরু হয়েছিল পথ চলা। আমি 2013-তে এসে এখানে একটা অডিশনের মাধ্যমে ভর্তি হই। তো তখন থেকে আমার আবৃত্তির সাথে পথ চলা। বলতে গেলে আমার একটাই সংঘ, একটাই আমার প্রতিষ্ঠান, বিশ্ব সাহিত্য কেন্দ্র আবৃত্তি সংঘ। এটাই আমার সবচেয়ে মূল প্ল্যাটফর্ম। এখান থেকে যা শিখেছি এবং নিয়মিত প্রত্যেক বছর যে অনুষ্ঠান করা হয় এই প্ল্যাটফর্মে। তো এখান থেকে পথ চলা ধীরে ধীরে বিভিন্ন মানে পরীক্ষক আসেন, প্রশিক্ষণ দেবার জন্য আসেন, আবৃত্তি শিল্পীরা আসেন, তো তাদের সাথে পরিচয়, একসাথে পথ চলা। এবং তখন ধীরে ধীরে কবিতার প্রতি একটা ভালো লাগা তৈরি হওয়া। প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকতাম ক্লাস হবে, শুক্রবারে শনিবারে এক একটা কবিতার সাথে পরিচয়, কবির সাথে পরিচয়, কবিতার নির্মাণ নিয়ে আলোচনা।
আমার জীবনে প্রথম যখন আমি পরিচিত হলাম যে কবিতা আসলে শুধু রিডিং পড়ে গেলে হয় না, কবিতার একটা নির্মাণ থাকে, এটার পেছনে কবির কিছু বক্তব্য থাকে, বা আবৃত্তি শিল্পী যেভাবে আবৃত্তি করবেন সেটাই হচ্ছে আসল কবিতা। তো এই যে ভাবনাগুলোর সাথে প্রথম আমার পরিচয় সেই 2013 সালে, তখন থেকে ধীরে ধীরে হুম। ধীরে ধীরে বলতে গেলে আমি কবিতার প্রেমে পড়েছি, কবিতা বুঝতে শিখেছি, এবং সেই থেকে কবিতার সাথে আমার পথ চলা শুরু হয়েছে। আচ্ছা, আচ্ছা, বাহ! চমৎকার। সেই যে প্রেমে পড়ে গেলেন, প্রেমটা আর কি এখনো লেগে আছে অন্তরে, চোখে মুখে, জীবনে। এটা ভালো লাগলো। আবৃত্তি আমারও পছন্দের বিষয়, বা চেষ্টা করি ছোটবেলা থেকেই আবৃত্তি করবার। সেই সাথে এই যে আপনি আবৃত্তিটা করলেন বা দীর্ঘ এতটা বছর ধরে আবৃত্তি করছেন, আপনার কাছে আসলে মূলত আবৃত্তিটা আপনার কাছে কি বলে মনে হয়? আহ আমি এক কথায় বা সাধারণ কথায় এটাকে আমি বলে বোঝাতে পারবো না, হয়তো আপনি বা যারা শ্রোতা আছেন, দর্শকরা আছেন, তারা হয়তো দ্বিধায় পড়ে যাবেন যে আমি কি বলতে চাচ্ছি। একজন কবির কবিতাকে মন থেকে পড়ে যাওয়া, এটা আবৃত্তি হতে পারে, এটাও আবৃত্তি। আমি যদি বলি কবিতাটাকে বুঝে নির্মাণ করা, সেটাও আবৃত্তি, তাহলে হতে পারে সেটাও আবৃত্তি। আবার অনেক সময় যেটা আমরা সচরাচর বলে থাকি যে কবি কি মনে করে লিখে গেছেন সেটা আমরা সকলে বুঝতে পারবো না, প্রত্যেকটা শব্দের পেছনের অর্থটা আমরা ধরতে পারবো না, কিন্তু একটা আবৃত্তি শিল্পী যখন একটা কবিতাকে ধারণ করেন, আপন করে নেন নিজের আবেগ দিয়ে, তিনি যখন আবৃত্তি করেন তখন সেটাই আবৃত্তি। তাহলে সেটাও আমার আচ্ছা। জন্য আবৃত্তি। আমি আসলে এই সবটাকেই মানতে চাই, কখনো হয়তো এই পক্ষটাকে ধারণ করি, কখনো অন্য পক্ষটাকে। তো এক কথায় বলতে পারবো না আবৃত্তি কি, তবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে আবৃত্তি কি, আমি বলবো এটা একটা নেশা। আচ্ছা, 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 বাহ! চমৎকার বলেছেন। এই আবৃত্তির সাথে আবৃত্তি রিলেটেড সম্পর্কিত আরেকটু আলাপে আমরা যাই। সেটা হচ্ছে যে এই আবৃত্তিটা যে করছেন, এটা করার পেছনে আপনার কি মনে হয় কি, কি কারণ হতে পারে? শুধু কি নেশা, না আরো কিছু আছে? আর এই যে আবৃত্তিটা ব্যক্তি, মানে ব্যক্তি মানুষ এবং সমাজে মানে কিভাবে এর প্রভাবটা পড়ে বা প্রভাবটা ফেলে আবৃত্তি? এটা যদি একটু বলতেন। আহ আবৃত্তিটা আমার কাছে নেশা তো বটেই। আমি শুধু নিজেকে এখানে এককভাবে তুলে ধরার চেষ্টা করব না, আমি তো একজন নগণ্য শিল্পী। শিল্পী বলতে আমি একজন অপরিচিত নগণ্য শিল্পী, যারা আরো পরিচিত আছেন আবৃত্তি অঙ্গনে বা মিডিয়াতে কাজ করছেন, তারা বলতে পারবেন শিল্পের যে কোনো অঙ্গই আসলে নেশা। হোক সেটা নাটক, হোক সেটা গান, হোক সেটা নাচ, হোক সেটা ছবি আঁকা, তো হোক সেটা চলচ্চিত্র, আবৃত্তিটাও সেরকমই একটা নেশা। বিশেষ করে আমাদের মতন দেশের জন্য, কারণ এখানে যেহেতু এটা এখনো একটা প্রফেশন হিসেবে দাঁড়ায়নি যে শুধু আবৃত্তি করে আপনি জীবনযাপন করবেন বা আপনার কণ্ঠের জন্য আপনি মূল্যায়িত হবেন, সেক্ষেত্রে যে কোনো মানুষের জন্য, আর বিশেষ করে একজন নারীর জন্য, তো এটা অবশ্যই একটা নেশা। এটা আপনাকে খুব বেশি কিছু দিতে পারে না, কিন্তু এটাকে যদি আপনি বছরের পর বছর যুগ পার করে ধরে রাখতে চান, আপনি আসলে একটা ঘোরকেই মানে ধারণ করে চলবেন, এটার বাহিরে বলার ধারণ কিছু করে। নেই। হ্যাঁ, হ্যাঁ, না চলতে এটা হবে। সমাজে প্রভাবটা কিভাবে ফেলতে পারে বা ফেলে আবৃত্তি? এবার আমি যদি বলি আপনার কথাটা, যে ব্যক্তি জীবনে কি প্রভাব ফেলে এবং সমাজে কি প্রভাব ফেলে, অন্যান্য সকল পারফর্মিং আর্টের মতন আবৃত্তিরও যথেষ্ট একটা শক্তি আছে। আবৃত্তি যারা করছেন, আবৃত্তি কর্মী, আবৃত্তি শিল্পী, আবৃত্তিকার, তারা কণ্ঠে ধারণ করছেন, শব্দগুলোকে তারা ফুটিয়ে তুলছেন। শুধুমাত্র কাগজে বা বইতে শব্দগুলো রয়ে যাচ্ছে না, এটা আপনার কান পর্যন্ত, আপনার হৃদয় পর্যন্ত একজন আবৃত্তি শিল্পী পৌঁছে দিচ্ছেন। তো এই শব্দটাকে যিনি ধারণ করেন, যিনি উচ্চারণ করেন, তিনি সামান্য কেউ নন। তো আবৃত্তি আসলে প্রতিবাদের একটা ভাষা, আবৃত্তি ভালো লাগার একটা ভাষা, আবৃত্তি বহিঃপ্রকাশের একটা ভাষা। তো এটা সমাজে অবশ্যই একটা খুব শক্তিশালী প্রভাব ফেলে, সেটা যে কোনো ক্ষেত্রে, হোক সেটা প্রেম, হোক সেটা বিরহ, হোক সেটা রাজনীতি, হোক সেটা যুদ্ধ, হোক সেটা যে কোনো বিষয়ের প্রতিবাদ। তো সে তার একটা খুব জোরদার শক্তিশালী একটা প্রভাব আছে। একজন আবৃত্তি শিল্পীর আছে, একজন একটা আবৃত্তিরও আছে, একটা কবিতা পারে সেই ভাষাটাকে শ্রোতা পর্যন্ত, দর্শক পর্যন্ত পৌঁছে দিতে। বাহ! চমৎকার করে বললেন। তো যেহেতু কবিতা এবং আবৃত্তি নিয়ে আলাপ চলছে, আলাপ চলতে আমরা প্রায় ১০ মিনিটের পথে, ৯.৫ মিনিট পার করছি। তো বোধহয় শ্রোতা দর্শক যেহেতু যুক্ত হয়েছেন বেশ কয়েকজন, দেখছি তাপস চক্রবর্তী, তিনি একজন কবি এবং নাট্যকর্মী আর নাট্যকার। তিনি লিখেছেন আছি। ধন্যবাদ দাদা, আপনার সাথেও আড্ডা হয়েছে, আরো আড্ডা হবে। আরো হয়তো শ্রোতা দর্শক আপনারা যারা লিখছেন, আজকে আমাদের সাথে একজন আমার অতিথি হিসেবে যিনি এসেছেন, তিনি
নার্গিস সুলতানা, তিনি একজন আবৃত্তি কর্মী, আবৃত্তি শিল্পী, নাট্যকর্মী, নাট্যশিল্পী। মোদ্দা কথা তিনি একজন শিল্পী। তো এই শিল্পীর কাছে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন, আমি তুলে ধরবো শিল্পীর কাছে। তো যেহেতু 10 মিনিট পার করে ফেলেছি, বোধহয় আমরা একটা কবিতা শুনতেই পারি আবৃত্তি আপনার কাছে। তো কি শোনাচ্ছেন প্রথম পর্বে আমাদেরকে আবৃত্তি হিসেবে? আজকে প্রথমেই শোনাবো, তবে আমি বলে রাখি আজকে আপনার সাথে এই আড্ডায় আমি খুব বড় কোনো কবিতাতে যাব না, আমি ছোট ছোট কিছু কবিতা শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো যেই কবিতাটা কখনো করা হয় না কারোর সামনে, আজকে সাহস করছি, আমার বেশ ভালো লাগে এগুলো পড়তে, তো সাহস করছি। মধ্যযুগের হুম। কবিতা চণ্ডীদাসের প্রেম তত্ত্ব। আচ্ছা, চলুন। পিরিতি পিরিতি সব জনে কহে, পিরিতি সহজে কথা, বিরিখের জল নহে তো পিরিতি, নাহি মিলে যথা তথা। পিরিতি অন্তরে, পিরিতি মন্তরে, পিরিতি সাধিল যে, পিরিতি রতন লোভিল যে জন, বড় ভাগ্যবান সে। পিরিতি লাগিয়া আপন ভুলিয়া পরেতে মিশিতে পারে, পরকে আপন করিতে পারিলে পিরিতি মিলয়ে তারে। দুই ঘুচাইয়া এক অঙ্গ হও, থাকিলে পিরিতি আস। পিরিতি সাধন বড়ই কঠিন, কহে দ্বিজ চণ্ডীদাস। বাহ! চণ্ডীদাসের পদ, মধ্যযুগের কবি, তার সেই বিখ্যাত পংক্তি আমার মনে হয় পৃথিবীর সেরা যেসব পংক্তি বা দর্শন আছে তার ভিতরে একটা। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ পুত্র, তাহার উপরে নাই। আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগলো। আর আপনার কণ্ঠে এই পীড়িত নিয়ে বা ভালোবাসা, প্রেম নিয়ে যে চণ্ডীদাসের কবিতাটা চমৎকার লাগলো, আবেদন ফুটে উঠলো। তো যাই হোক, আমরা কবিতা শুনেছি, আরো শুনবো। দেখছি তাপসদা আবদার করেছে বোধহয় হঠাৎ হঠাৎ দেখা। হ্যাঁ, রবীন্দ্রনাথের হঠাৎ দেখার কথা তিনি বলেছেন। আমি শিল্পীর কাছে তুলে ধরলাম, এখন দেখা যাক তিনি শোনান কিনা, রাখেন কিনা না, আপনার আশা। আজকে আমি এমন বড় কোনো কবিতায় যাব না, তবে আমার মাথায় থাকলো, পরবর্তীতে আবার সুযোগ হলে আমি এটা অবশ্যই করে শোনাবো। হ্যাঁ, তো যাই হোক, আবৃত্তি এবং নাটক আপনি দুটো নিয়েই কাজ করছেন। তো এই আবৃত্তি এবং নাটক কতটুকু সহায়ক হয় একটা সমাজের কুসংস্কার, বৈষম্য, অসমতা, অন্ধত্ব, এই ধরনের যেসব জিনিস আছে সেগুলো দূর করতে, আলো ফোটাতে মানুষের মুখে? এটা যদি একটু আপনার দৃষ্টিকোণ থেকে বলেন। আমার মনে হয় এটা আপনাকে বোঝাবার জন্য আমার খুব কঠিন কোনো শব্দ বা উদাহরণের প্রয়োজন পড়বে না। নাটক খুব শক্তিশালী একটা মাধ্যম, আবৃত্তি তার চেয়ে কোনো অংশে কম নয়, তবে যারা আবৃত্তি করে থাকেন তাদের জন্য নাটকের চেয়ে চ্যালেঞ্জটা বেশি। নাটকের ক্ষেত্রে আপনার একটা দেহভঙ্গি বা অঙ্গভঙ্গি থাকে, অনেক কিছু আপনি করে সেটাকে ফুটিয়ে তুলতে পারেন, কিন্তু আবৃত্তির ক্ষেত্রে অভিনয়টা খুবই গৌণ। আপনার কণ্ঠের জোরটা বা আপনার বাচনভঙ্গিটাই হচ্ছে মুখ্য। তো যেখানে অভিনয়টা থাকে শিল্পীর চেহারায় থাকে, কিন্তু সেটা ধরতে পারাটা শ্রোতার জন্য কঠিন। তো সেই প্রতিবাদটা, সেই আলোচ্য বিষয়টা, প্রতিবাদটা দর্শকের সামনে, শ্রোতাদের সামনে তুলে ধরাটা একজন আবৃত্তি শিল্পীর জন্য চ্যালেঞ্জিং। তারপরেও আমি বলবো যে আবৃত্তি দিয়ে প্রতিবাদ করা, পরিবর্তন করা বা কোনো কিছুর জোর দাবি তুলে ধরা অত্যন্ত সম্ভব, তা নাটকের চেয়ে কোনো অংশে কম ভূমিকা রাখে না। বাহ! চমৎকার করে বললেন। এখন যেহেতু কুসংস্কার, অসমতা বা এই ধরনের সচেতনতার দিক থেকে জানতে চাইলাম। এখন আরেকটু জানি যে এই একজন নারী হিসেবে, নারী সাংস্কৃতিক কর্মী হিসেবে বা সংস্কৃতি অঙ্গনে বা সাংস্কৃতিক অঙ্গনে চর্চা করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে বা হয়েছে কিনা আপনার, বা যারা আছে নারী তাদের হয় কিনা? আর একজন হ্যাঁ, এটা আমরা পরে জানি। আগে প্রতিবন্ধকতার কথা শুনি যে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং প্রেক্ষাপট অনুযায়ী যে সাংস্কৃতিক অঙ্গনে একজন নারীর কতটা প্রতিবন্ধকতা বা চড়াই উতরাই পার করে এটাকে করতে হয়। আসলে আমি এখানে আপনাকে হয়তো আজকে আমি হতাশই করব, আমি নতুন কোনো কিছু শোনাতে পারবো না। অন্য সকলের মতন আমাকেও প্রচুর প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, এবং খুব মজার কিছু প্রতিবন্ধকতা আছে এমন
যেটা পারতপক্ষে আপনি বোধ করবেন না যে এটা আসলে কোনো প্রতিবন্ধকতা। আপনার আমার মতন দেখতে সকলেই সাধারণ মানুষ, সকলেই আমাদের মতন হুম, মানুষ। এবং সবচেয়ে বেশি আরো খারাপ লাগে যে মিডিয়ায় যারা কাজ করেন তাদেরও মানসিকতা আসলে ততটা শানিত না। পরিবারে তো প্রতিবন্ধকতা আছেই, আমাদের ধর্মীয় একটা প্রভাব আছে। ধর্মীয় প্রভাব শুধু বলবো না, ধর্মীয় কিছু কুসংস্কার এবং গোঁড়ামি আছে। এই সব কিছুকে উতরে আমি যদি বিখ্যাত নাও হই, আমি যদি শুধুমাত্র কাজ করে যাই, একজন কর্মী হই, তাও প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাকে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। আমি কোথায় যাই, আমি কি কাজ করি, আমার পরিচয় কি, আমি কেন করি, এ থেকে কি আসবে, ভবিষ্যৎ কি, এই প্রত্যেকটা প্রশ্ন আমাকে প্রতিদিন আমার পরিবার করবে, আমার আত্মীয় স্বজন করবে, বা তাদের কাছে হয়তো পরিচয়টাই দেয়া যাবে না যে আমি আসলে কি কাজ করি, আমার ব্যস্ততা কি নিয়ে। এটা পরিচয় দেওয়ার মতন কিছু না, বা এটা নিয়ে অনেক সময় হয়তো লজ্জায় পড়তে হয়, বা অনেকে হয়তো মুখ লুকায়, পরিবার মুখ লুকায়, আত্মীয় স্বজন মুখ লুকায়। কিন্তু আবার দেখা যায় যে যেমন আমরা যেমন একটা দ্বৈত সত্তার অধিকারী, আমরা যারা এভাবে কাজ করি, আপনি বললেন তো নারী শব্দটা, তা আমি সেক্ষেত্রে আমাকে উল্লেখ করি যে আমি মনে হয় একটা দ্বৈত জীবন যাপন করি। যখন আমি ঘরে ফিরে আসি পরিবারে তখন আমি একরকম, যখন আমি ঘর থেকে বের হয়ে যাই তখন আমি একরকম, যখন আমি অফিস ছুটি হয় আমি আমার নিজের অঙ্গনে সময় দিতে যাই তখন আমি হয়ে যাই একরকম। এই পরিচয়টা অন্য জায়গায় দেয়া যায় না, এই কথাটা মুখ ফুটে জোরালো ভাবে গর্বের সাথে অন্য কোথাও বলা যায় না। আমি আবৃত্তি শিল্পী, আমি কণ্ঠ নিয়ে কাজ করি, আমি বাচিক শিল্পী, বা এটাই একটা পেশা, বা এটাই আমার পরিচয়। তো হুম। সবাই জিজ্ঞেস করবে ঠিক আছে আর কি, আর কি করো বা কেন করো, কি দরকার, এগুলো আসলে কি। না, এটা 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 শুধু বোধহয় নারীর জন্য না, পুরুষদেরও এরকম সম্মুখীন হতে হয়। মানে কবিতা লেখা, গান গাওয়া, কিংবা ছবি আঁকা, কিংবা আবৃত্তি করা, এটা যে একটা পেশা হতে পারে, এটা অধিকাংশ আমাদের সমাজের মানুষ বিশ্বাস করে না। তারা এটা যে ঠিক আছে তুমি কবিতা লেখো, তো তুমি তোমার পেট চলার জন্য অন্য কি করো, চাকরি বাকরি কি করো, ব্যবসা বাণিজ্য কি করো, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি এর সাথে একটু লিঙ্ক আপ করি, সেটা হচ্ছে একটু জানতে চাওয়া থেকে, যে এই যে প্রতিবন্ধকতাগুলো নারীদের জন্য সমাজে তৈরি হচ্ছে, এই এই প্রতিবন্ধকতাটা কিভাবে উত্তরানো সম্ভব, বা পার করা সম্ভব, বা দূর করা সম্ভব আমাদের সমাজ থেকে, বা আমাদের এই যে মানসিকতা থেকে? দেখুন, আমাদের এখানে কিন্তু শিল্প চর্চা হয়ে এসেছে ছোটবেলাতে, আমাদের পরিবারই কিন্তু আমাদেরকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল গান শেখবার জন্য। কারো কারো পরিবার হুম। নাচ শিখিয়েছে, কিন্তু এটা কি, এটা তারা পরিচিতি হিসেবে নিতে চায় না যে আমি নৃত্যশিল্পী বা আমি ছবি আঁকি। শুধু নারী কেন, একটা ছেলের বেলায় যে শুধু ছবি আঁকা একটা প্রফেশন হতে পারে না। তো যারা এই পথে আসে তারা ছোটবেলা থেকে আমার মনে হয় মানসিকতাটা অন্যরকম হয়ে যায়। এখন এই যে হুম। প্রতিবন্ধকতা যদি এটা উতরাতে হয়, আমার মনে হয় এটার সাথে সংগ্রাম করে করেই উতরাতে হবে। আমি চোরের মতন পালিয়ে জীবন ধারণ করতে পারবো না। কিছুক্ষণ আগে আমি একটা কথা বলছিলাম যে অন্যদের সাথে তো প্রতিবন্ধকতা হয়ই, যারা মিডিয়াতেও কাজ করে তারাও হয়তো অনুৎসাহিত করে বা হাসি ঠাট্টা করে যে কি করতে আসছেন, ভালো দেখে একটা কাজকর্ম খুঁজেন, বা সংসার জীবনে সেটেল হয়ে যান, আপনি কি করতে আসছেন, আসছেন ঠিক আছে ভয়েস দেন, এটা তো আসলে তেমন কিছু না। তো তারাই আমাদেরকে হুম। তুচ্ছ তাচ্ছিল্য করে, নিরুৎসাহিত করে। তো এখানে আসলে নিজের সাথে নিজের সংগ্রাম করে টিকে থাকতে হবে। আমি যদি বাচিক শিল্পী হতে চাই, আমি কণ্ঠশিল্পী, আমি লেখক হতে চাই, আমি কবিতা লিখতে চাই, বা আমি আবৃত্তিটাকে ধারণ করতে চাই, আমার কাজ আমাকে করে যেতে হবে। কিন্তু পাশাপাশি জীবন ধারণের জন্য আমি যেন অন্যের উপর নির্ভরশীল না হই, নিজের সিদ্ধান্তটা, নিজের প্যাশনটাকে নিজে বাঁচিয়ে রাখতে পারি, সেই যত্নটা, সেই ব্যবস্থাটাও আমাকে করতে হবে। না হলে নিজের হুম। সংগ্রামটা নিজের চালিয়ে যাওয়া সম্ভব না। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আমরা মোটামুটি আপনার মনোভাব জানতে পারলাম। আর যারা শ্রোতা দর্শক আছেন, আপনারা শুনছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ভালো লাগা মন্দ লাগা থাকে, মন্তব্যের ঘরে লিখে জানাবেন, আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। আর একটু বোধহয় আমরা কবিতা শুনে আসি, শুধুমাত্র কথা বললে বোধহয় একঘেয়েমি লাগে। আয়োজনে একটু কবিতার প্রাণ সঞ্চার করি। কি কবিতা শোনাচ্ছেন আপনি? দ্বিতীয় নিবেদন চেষ্টা করুন। উম, আমি তো চেয়েছিলাম হেলাল হাফিজের প্রস্থানটা করতে, কিন্তু এই হুম। মুহূর্তে আমার মনে হচ্ছে যে যেহেতু আমরা অনেক প্রতিবন্ধকতার কথা বলেছি, একটা প্রতিবাদের কথা বলেছি, একটা সমস্যার মধ্যে আমরা ঢুকেই গেছি। তো এই মুহূর্তে কিছুদিন আগে আমার একটা প্রযোজনায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে নির্মাণ করেছিলাম সুকান্তের একটি কবিতা চরমপত্র। বেশি সময় নেব না। তা আচ্ছা। আমার মনে হচ্ছে এই হুম, হুম। মুহূর্তে আমি এটা আপনাদের শোনাতে পারি। আচ্ছা, চলুন। সুকান্তের চরমপত্র। তোমাকে
আমাকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা, অনেক দুঃখে মথিত এ শেষ বিদ্যে শেখা। অগণ্য চাষের মজুরে জেগেছে শহরে গ্রামে, সবাই দিচ্ছি চরমপত্র একটি খামে। পবিত্র এই মাটিতে তোমার মুছে গেছে ঠাঁই, ক্ষুব্ধ আকাশে বাতাসে ধ্বনিত স্বাধীনতা চাই। বহু উপহারে দিয়েছ শাস্তি, ফাঁসি ও গুলি, হরাচক মারি মন্বন্তরে মাথার খুলি। তোমার যোগ্য প্রতিনিধি দেশে গড়েছে শ্মশান, নেড়েছে পর্ণ কুটির, কেড়েছে ইজ্জত মান। এতদিন বহু আঘাত হেনেছ, পেয়ে গেছো পার, ভুলিনি আমরা, শুরু হোক শেষ হিসাবটা তার। ধর্মতলাকে ভুলিনি আমরা, চট্টগ্রাম সর্বদা মনে অঙ্কুশ হানে, নেই বিশ্রাম। মুম্বাই থেকে শহীদ জীবন আনে সংহতি, ছড়ায় রক্ত প্লাবন এদেশে বিদ্যুৎ গতি। আমাদের এই দলাদলি দেখে ভেবেছ তোমার আয়ু সুদীর্ঘ? যুগ বেপরোয়া গুলি ও বোমার সে স্বপ্ন হলো চরমপত্র সম্মুখে গড়ায়। তোমাদের চোখ রাঙানিকে আজ বলো কে ডরায়। বহুত অগ্নি বর্ষণ করো সদল বলে, আমরা জ্বালছি আগুন নেভাও অশ্রু জলে। স্পর্ধা স্পর্ধা তাই তো ভেঙে দিলে শেষ রক্তের বাঁধ, রোখো বন্যাকে চরমপত্রে ঘোষণা, জেহাদ জেহাদ। বাহ! আরো একটা দুর্দান্ত কবিতা আমরা শুনে ফেললাম। দেখছি তৃষ্ণা রায় তিনি লিখেছেন, তিনি একজন সঙ্গীত শিল্পী। তিনি লিখেছেন, ম্যাম চমৎকার কথা বলেন আর আবৃত্তিও খুব সুন্দর। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ম্যামের কাছে আপনার মন্তব্য পৌঁছে দিলাম। তো যাই হোক, আমরা আরেকটু আলাপচারিতায় যাই। জি, আপনি কিছু বলতে চান? না, আমি ধন্যবাদ জানালাম যিনি এখনো রাত জেগে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং মন্তব্যটি করেছেন। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আমরা নারী নিয়ে কথা হচ্ছিল। নারী নিয়ে আরেকটু এবার আমরা শুধু সাংস্কৃতিক অঙ্গনে নয়, আমরা একটু সামগ্রিকভাবে জানতে চাই আপনার জি, মূল্যায়ন বা আপনার মতামত, চিন্তা চেতনা। সেটা হচ্ছে নারী এবং তার স্বাধীনতা নিয়ে আপনার মূল্যায়নটা কি হতে পারে আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী? আসলে অনেকেই যখন নারী নিয়ে কথা বলে তখন বেশ কয়েকটা খুব কমন কমন বিষয় উঠে আসে, যে নারীর স্বাধীনতা, নারীর পোশাক, নারীর রাত বিরেতে বাইরে যাওয়া, শ্বশুর বাড়ি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে দুটো জিনিস খুব মুখ্য। এক্ষেত্রে বলতে গেলে একটু নিজের গলাবাজিটা আগে করতে হবে। আমি আমার কলেজ জীবন থেকে বেগম রোকেয়ার অনুসারী। এখন এটা বলে আমি নিজেকে খুব বাড়িয়ে চাড়িয়ে পরিচয় দিতে পারবো না। আমি কলেজে পড়াকালীন বেগম রোকেয়ার একটা প্রবন্ধ পড়ি, অর্ধাঙ্গী, এবং তারপর থেকে নিজের মননে বেগম রোকেয়াকে আমি ধারণ করি। আমি জানি না আমি ব্যক্তি জীবনে কতটা ধারণ করতে পেরেছি, কিন্তু আমি মনে প্রাণে আমি তাকে অনুসরণ করবার চেষ্টা করি। এখন আমি যদি বেগম রোকেয়ার কথাই বলি এবং নারীর স্বাধীনতার কথা বলি, তাহলে শুধু ওই একটা গদবাঁধা কথা, প্রথাগত কথা বললে হবে না যে অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি। বারবার এই একই কথা বললে আমার মনে হয় হবে না, কারণ এই একবিংশ শতাব্দীতে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, বহু নারীর অর্থনৈতিক মুক্তি ঘটেছে, বহু নারী আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে, বহু নারী অনেক বিশিষ্ট বিশিষ্ট পদে আহ প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু বা আসীন তারপরেও, হয়েছে? হ্যাঁ, তিনি স্বাধীন নন, তারপরেও তিনি স্বাধীন নন। হ্যাঁ, শিক্ষিতা এটা নারী, একটা লিঙ্ক আপ প্রশ্নটা ছিল। হ্যাঁ, শিক্ষিতা না যে শুধু পারিবারিক সামাজিক ভাবে, নাকি অর্থনৈতিক ভাবে, নাকি নারীর চিন্তায় ও চেতনায় স্বাধীনতার প্রয়োজন? এটাও আমি আর কি এটি বললাম। আমার হ্যাঁ, মনে হয় বলুন, যে আপনি একটু ওই জায়গাটায় যিনি, যান। হ্যাঁ, লিঙ্কের প্রশ্নটায় চলে এসেছেন, আমার মনে হয় একসাথেই জবাবটা দিলে পাওয়া যাবে। সেটা হচ্ছে যে
হ্যাঁ, হ্যাঁ। শিক্ষা তো অবশ্যই একটা প্রথম শর্ত, অর্থনৈতিক মুক্তি হুম, তার দ্বিতীয় শর্ত। আপনি শিক্ষিত না হলে অর্থনৈতিক মুক্তি পাচ্ছেন না, কিন্তু এই দুটো হওয়ার পরেও একবিংশ শতাব্দীতে এসে, এই যান্ত্রিক জীবনে এসে নারী স্বাধীনতা ভোগ করছেন না। এক্ষেত্রে আমার একটা হুম, অভিযোগ আছে। আমার মনে হয় যারা হতে পারছেন না তাদের পরিস্থিতি এবং ভাগ্য, এবং অধিকাংশ নারী নিজে থেকেই হতে চান না। তাদের হুম, কারো কারো কাছে আমার মনে হয় সামাজিক সংগ্রামটা তারা চালিয়ে যেতে চান না। তারা আর্থিক নিজেরা উপার্জন করছেন, তারপরেও আরো অধিক অধিক আর্থিক নিরাপত্তা খুঁজে বেড়ান। জীবনের অর্থটা তাদের কাছে খুবই প্রথাগত এবং গদবাঁধা। এই পরিস্থিতির সাথে, এই প্রথার সাথে তারা লড়তে চান না, এবং তারা এ কারণেই নিজেরাই অনেক সময় এই প্রথাগত নীতিতে তারা নিজেরাই গা ভাসিয়ে দেন। তারা নিজেদেরকে নিজেরা আসলে স্বাধীন করতে চান না। স্বাধীনতাটা আসলে চিন্তায়, চিন্তার জগতে স্বাধীনতা। তো চিন্তার ক্ষেত্রে নারী স্বাধীন না। এই চিন্তাটা নারীর তো নিজেকে তৈরি করতে হবে। আপনি যখন শিক্ষিত হবেন, আপনি আরো পরিশীলিত হবেন, পর্যায়ে পর্যায়ে আপনি শিখবেন, আপনার মূল্যবোধ তৈরি হবে। কিন্তু আমি দেখছি যে নারীর কথাই যদি বলি, পুরুষকে আমি বাদই দিলাম, মানুষের গল্প বাদ দিলাম, নারীর মূল্যবোধ তীক্ষ্ণ হয়নি, নারীর মূল্যবোধ ধারালো হয়নি, নারীর চিন্তা চেতনায় শানিত হয়নি। শিক্ষিত হয়েছেন, অফিসে যাচ্ছেন, চাকরি করছেন, বাসায় ফিরছেন, শিক্ষিত মা হিসাবে, শিক্ষিত ওয়াইফ হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন, না কারো কাছে হাত পাততে হচ্ছে না, নিজের প্রয়োজন নিজে মিট আপ করতে পারছেন। অর্থনৈতিক মুক্তি তার ঘটেছে, কিন্তু চিন্তার জগতে তার কোনো স্বাধীনতা নাই। তিনি নিজেকেই ওই মুষ্টির বদ্ধ করে রেখেছেন, ওই মুষ্টি থেকে তিনি বেরোতে চান না। কারণ ওই প্রথার বিরুদ্ধে লড়াই করার মতন শক্ত মেরুদণ্ড নারীর তৈরি হয়নি। এটাও হতে পারে আমাদের সামাজিক একটা অভ্যাস, আমাদের সামাজিক কাঠামোটা এমন, পুরুষতন্ত্র রয়েছে এখানে। শৈশব থেকে একটা নারী শিশুকে, একটা মেয়েকে যেভাবে আপব্রিঙ্গিং করা হয়, বড় হয়ে ওঠে, তারপরে হঠাৎ করে শিক্ষিত হওয়ার পর 25 বছরে গিয়ে, 30 বছরে গিয়ে 50,000 টাকা বেতন পাওয়ার পরও সে অনেক কিছু থেকে নিজেকে বের করে আনতে পারে না। এটা একটা হুম, ব্যাপার। তার শৈশবের শিক্ষাটা একটা ব্যাপার। ধর্মীয় একটা যে বাধা, এটা একটা ব্যাপার। তো এক্ষেত্রে আমি বলবো, আবৃত্তি বলেন, নাটক বলেন, শিল্পের যে কোনো প্ল্যাটফর্ম আপনি বলেন, এক্ষেত্রে হয় কি, একজন মানুষকে, একজন কর্মীকে শিল্পী করে তোলে কি, তাদের নিত্যদিনের লড়াইটাই তাদেরকে শানিত করে তোলে, নিজের একটা মূল্যবোধ তৈরি করে। আমি কে? আমি বিখ্যাত কেউ না, আমি 21-এ পদকপ্রাপ্ত কেউ না, তারপরেও আজকে আমি এখানে বসেছি। আগামীকাল সকালে আমি ঘর থেকে বের হব, তারপরে আমার একটা পরিকল্পনা আছে, আমার কিছু চাহিদা আছে। এটা আমাকে কেউ করতে বলেনি, আমার পরিবার, আমার প্রতিষ্ঠান, আমার চাকুরি কেউ করতে বলেনি। এটা নিজের তাগিদ, নিজের শখ, নিজের প্যাশন। তো এখানে চিন্তার যে স্বাধীনতা, এইটা আমার মনে হয় যে হুম, কোনো সাধারণ নারীর থাকে না। একজন শিল্পী নারীর তো আরো বেশি, যে কিছুক্ষণ আগে যেটা বলছিলেন প্রতিবন্ধকতা, হুম, বিখ্যাত হুম, না হুম, হওয়া হুম, সত্ত্বেও একজন শিল্পী নারী মাত্রই এই সমস্ত লড়াই এবং প্রতিবন্ধকতাকে প্রতি মুহূর্ত তাকে অনুভব করতে হয়। এবং একজন নারী এই ধরনের প্রতিবন্ধকতায় পড়তে চান না। তিনি মোটামুটি একটা উপার্জন করতে পারলেই নিজের একটা সেফটি ভাবেন, যে আমি ওই বাধা পার করে এসেছি, আমি এখন স্বাধীন। তারপরেও তার স্বামী, সন্তান, পরিবার, অনেকগুলো শিল্ডের প্রয়োজন পড়ে। তিনি যে কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, বা সিদ্ধান্তে তিনি টিকে থাকতে পারেন না, তখন তিনি সমাজের দোহাই দেন এবং ধর্মের দোহাই দেন। তো নারী চিন্তার ক্ষেত্রে স্বাধীন নয়, এখনো হয়নি এই সমাজে। যে কোনো একজন তরুণীকে আপনি তুলে ধরুন, আমি যদি 1 ঘন্টা তার সাথে কথা বলি, তার পড়াশোনা, ব্যক্তি জীবন সম্পর্কে জানতে পারি, আমি 1 ঘন্টা পর বলতে পারবো যে এই নারীটি, এই তরুণীটি স্বাধীন না। হুম। এক্ষেত্রে আমি আরো যে বলবো যে পোশাক বা পশ্চিমা পোশাক আমি পরতে পেরেছি, আমি রাস্তায় বের হতে পেরেছি, তার মানেই যে আমি স্বাধীন তা না। নারী নিজের চিন্তা স্বাধীন বা এবং আধুনিক, মূল্যবোধের কাছে, হ্যাঁ, হ্যাঁ, মানুষ নিজের তো চিন্তা আসলে এবং পোশাকে মূল্যবোধের কাছে বাহ্যিক, সে আসলে পরাধীন। হ্যাঁ, 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 মানে আসলে বাহ্যিক ভাবে আমরা শুধু আপডেট, যে শব্দটা খুব জনপ্রিয়, আমরা আপডেট হয়েছি পোশাকে, আমরা খাবারে, আমরা মেকআপে, কিন্তু আমাদের চিন্তায় আমরা আপডেট হতে পারছি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। তো আশা করছি যারা আপনারা শুনেছেন, সেটা যদি একজন নারীও হয়, দুজন নারীও হয়, কিংবা পুরুষ হয়, পুরুষ হলে আপনার বাড়িতেও তো নারী আছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে, প্রেমিকা আছে, বিভিন্ন সম্পর্কের আছে। তো তাদেরকে চেষ্টা করবেন তারা যেন চিন্তায়, কর্মে, অর্থনৈতিকভাবে মুক্তি আনতে পারে। এই মুক্তি মানে যাচ্ছে তা নয়।
এই স্বাধীনতা মানেই কিন্তু অন্যায় নয়, যাচ্ছে তাই করা নয়। এটা হচ্ছে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা, নিজের ভালো লাগা মন্দ লাগার জায়গা নিয়ে কাজ করা। ঠিক আছে? তো যাই হোক, আমরা গল্পে গল্পে প্রায় 30 সৌরভ, মিনিটের কাছাকাছি, এক্ষেত্রে হ্যাঁ মনে হয় 29 মিনিট। একটা কথা হুম, আপনাকে হুম, বলি যে এই চিন্তার স্বাধীনতা আনতে গেলে যে কোনো শিল্প চর্চাই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, শুধু নারী নয়, পুরুষকেও, একজন তরুণকেও। তো পুরুষ। শিল্প চর্চা যত বেশি হবে, চিন্তার স্বাধীনতা তত বেশি জাগ্রত হবে। হ্যাঁ, হ্যাঁ, শিল্প সাহিত্যর কাজটা, ওই যে প্রভাব নিয়ে কথা বললাম, শিল্প সাহিত্য তো আসলে মানুষ বুঝতে পারে না যে কিভাবে কাজ করে, সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রেই কাজ করে, কারণ মানুষের ভেতরে মূল্যবোধ জাগায়। এই যে বোধ, একটা বিখ্যাত কবিতাও আছে জীবনানন্দ দাশের, মাথার ভেতরে এক বোধ কাজ করে। এই বোধটাকে জাগ্রত, যেমন মানুষ, আমার বাবার কাছে আমি শিখেছি, যখন খুবই শৈশবে তিনি বলতেন যে মানুষ কেন মানুষ, যার মান এবং হুঁশ আছে তিনি হচ্ছে মানুষ। তো সেই হুঁশ জাগাবার জন্য তো বোধ প্রয়োজন, সেই বোধটাকে জাগাতে গেলেই তো মানুষ। আর সেই বোধটা যদি আমাদের না জাগে, তাহলে আর পাঁচটা প্রাণী আর আমার ভেতরে তেমন কোনো তফাৎ নেই। মানুষের মতো দেখতে হলেই মানুষ মানুষ হয়ে ওঠে না, মানুষ হয়ে ওঠাটা একটা চর্চার ব্যাপার, চিন্তার ব্যাপার, চিন্তার সৌন্দর্য আছে, বোধের সৌন্দর্য আছে। আর সেই বোধ এবং চিন্তা জাগাতেই শিল্প সাহিত্য দর্শন এই জিনিসগুলোর খুবই প্রয়োজন। তো যেহেতু আমরা একটা ফ্রেমে বন্দি হয়েছে, আড্ডা দিতে চাইলে সারা রাত দিতে পারি, বিভিন্ন টপিকে কথা বলতে পারি, তো ফ্রেমে তো একটা জি। সময়ও বাধা থাকে। তো শেষ পর্যায়ে এসেও আমরা একটু কবিতা শুনতে চাই, আরো ছোট একটা প্রশ্ন রাখবো শেষে। আপনার শেষ নিবেদন কি থাকছে আজকের আড্ডাবাজি? আহ, শেষ নিবেদনটা যদি করতে হয়, আমি করব আমার পছন্দের কবি নজরুল ইসলামকে দিয়ে, যদি আমাকে শেষ করতে হয়। অবশ্য আমি ভেবেছিলাম আসলে আড্ডায় আড্ডায় অনেক সময় চলে গেছে, রবীন্দ্রনাথের পরিচয় দিয়ে শেষ করব, তো সেটা হয়তো সম্ভব হবে না, বা আমি হয়তো দু লাইন করতে পারি, কিন্তু না, আমি না, ছোট্ট আমাদের, একটি কবিতা। আমরা যদি আমরা যেহেতু বেঁচে আছি, আমরা আবার আড্ডা দেবো, নতুন আড্ডায় আমরা আপনার কবিতা হ্যাঁ, অবশ্যই শুনবো, আবার আশা শুনি। করি। হ্যাঁ, তো এখন আমি নজরুল ইসলামের একটি কবিতা করছি, কবি কাজী নজরুল ইসলামের অবসর। লক্ষ্মী আমার, তোমার পথে আজকে অভিসার, অনেক দিনের পর পেয়েছি মুক্তি রবিবার। দিনের পরে দিন গিয়েছে, হয়নি আমার ছুটি, বুকের ভেতরে ব্যর্থ কাঁদন পড়তো বৃথায় লুটি, বসে ঢুলতো আঁখি দুটি। হা হা, আজ পেয়েছি মুক্ত হাওয়া, লাগলো চোখে তোমার চাওয়া, তাই তো প্রাণে বাঁধ জুটেছে রুদ্ধ কবিতার। তোমার তরে বুকের তলায় অনেক দিনের অনেক কথা জমা, কানের কাছে মুখটি ধুয়ে গোপন সেসব কইব প্রিয়তমা। এবার, এবার শুধু কথায় গানে রাত্রি হবে ভোর, সুখ তারাতে কাঁপবে তোমার নয়ন পাতার লোর। অভিমানী নিরে মোর, যখন তোমায় সেধে বাজবে বাঁশি, মলিনী মুখে ফুটবে হাসি, হিম্ম করে উঠবে ভাসি করুণ ছবি তার। লক্ষ্মী আমার, তোমার পথে আজকে অভিসার। বাহ! আরো একটি চমৎকার কবিতা শুনে ফেললাম আমরা। অনেক ধন্যবাদ। নারী নিয়ে বোধহয় আমাদের বা কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত আ লাইন আছে নারী কবিতার ভেতরেই যে, "বৃক্ষের যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার, করিয়াছে নারী অর্ধেক তার।" তো কাজী নজরুল আ তার মা যদি আর বাঁশি না বাজে, তার একটা বক্তব্য আছে বা ভাষণ যেটাই বলি, সেখানে বোধহয় তিনি বলেছেন যে, "আমি আমার জীবনে, আমি যতদিন বেঁচে ছিলাম ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আমি শুধু সমতার কথা বলেছি, সাম্যের কথা বলেছি। আমি সমতা এবং সুষম বন্টনের কথা বলেছি।" তো কাজী নজরুল আমার খুবই পছন্দের কবি। আমার জীবনের ১ম যখন শৈশব কৈশোরে কবিতাকে ভালো করে বুঝি, তখন আমার ১ম পছন্দের কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। তো তার কবিতা ভালো লাগে। খুবই ভালো লাগলো আপনি সেটা করলেন। আবৃত্তি করলেন কাজী নজরুলের একটি কবিতা, যেটা এখন শেষে একটু জানতে চাই, সেটা হচ্ছে
আপনি এই যে আবৃত্তি এবং নাটক নিয়ে কাজ করছেন কিংবা ভয়েস নিয়ে কাজ করছেন, নতুন কোনো প্রযোজনা বা আগামীতে কোনো কাজ পাচ্ছি কিনা আমরা আরকি সেটা একটু জানতে চাই। আগামীতে কি কাজ করা হবে, কোনো পরিকল্পনায় আছে কি? সৌরভ, পরিকল্পনা বলতে গেলে অনেক। আমি খুবই লোভী একজন শিল্পী বলতে গেলে। খুবই লোভ আমার। আমি আচ্ছা। পরিকল্পনা অনেক কিছু করেছি, নতুন নতুন কিছু প্রযোজনা করব। তবে গৎবাঁধা প্রযোজনা থেকে বাইরে আসতে চাই। অনেকেই বলে যে রবীন্দ্রনাথ নিয়ে কোনো প্রযোজনা করো না, নজরুল নিয়ে করো না। নজরুল আমার পছন্দের একটা জায়গা। রবীন্দ্রনাথের তো বিশাল ভান্ডার। আমি খুবই ক্ষুদ্র একজন কর্মী বটে। তো আমার মূলত নারীদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা। তার মানে এমন না যে শুধু নারী শিল্পী থাকবে, নারী কর্মী থাকবে, পুরুষদের কণ্ঠ থাকবে, অভিনয় থাকবে, কিন্তু নারীদেরকে নিয়ে কিছু প্রযোজনা করব, স্ক্রিপ্ট করব। হতে পারে সেটা আমার নিজের দেশের কবি। আমাদের এখানে খুব বিখ্যাত নারী তেমন কবি নেই, খুব বিখ্যাত বলতে গেলে প্রথম শ্রেণীর। তো নারী কবি হুম। আছেন, সেটা আমাদের দেশের হতে পারেন, উপমহাদেশীয় হতে পারেন, অন্য সাহিত্য থেকে আনতে পারি। অনুবাদিত সাহিত্য নিয়ে আমার কাজ করার অনেক ইচ্ছা আছে, হোক সেটা ইংরেজি হুম। ভাষা বা হিন্দি, উর্দু, ফরাসি, আমার কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে যখনই আপনি অন্য ভাষার কোনো অনুবাদিত সাহিত্য নিয়ে প্রযোজনা করবেন, একটা স্ক্রিপ্টিং করবেন, হতে পারে সেটা শ্রোতাদের জন্য অনেকটা বোর হয়ে যায়, বা একজন শিল্পী হিসাবে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। সেক্ষেত্রেই প্রয়োজন পড়ে অভিনয়ের। আমি যদি একটা নাটক বা একটা শ্রুতি নাটকের মতন স্ক্রিপ্ট তৈরি না করে আপনাদের সামনে কবিতা উপস্থাপন করি, বা একজন লেখক আসলে কি বলতে চেয়েছেন আমার স্ক্রিপ্ট যদি সেটা তুলে ধরতে না পারে, সেটা আসলে বৃথাই যায়। তো এই জন্য বলবো যে কাজ করার অনেক ইচ্ছা আছে। অনেক অপরিচিত লেখক এবং অনুবাদক যাদেরকে আমি আমার প্রযোজনার মাধ্যমে তুলে ধরতে চাই, এবং অনেক আবৃত্তি শিল্পী নিয়ে সে প্রযোজনা নিয়ে আপনাদের সামনে আসতে চাই, এমন অনেক পরিকল্পনা আছে। আজ তো আপনার সামনে হাতে হাড়ি ভেঙে দিলাম, বলেই ফেললাম। তো দেখা যাক ভবিষ্যতে আমি কতটুকুন কি করতে পারি। তবে আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বেগম রোকেয়ার কে স্মরণ করে আমি করেছিলাম গত ডিসেম্বরে রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা, যেখানে পুরো স্ক্রিপ্টটা বলতে গেলে নারীবাদী, কিন্তু এই একই কথা যে চিন্তা এবং মননে নারী যেন স্বাধীনতা অর্জন করেন, রোকেয়ার যেটা ইচ্ছা, যে জন্য তিনি আমৃত্যু কাজ করে গেছেন, তেমনই একটা স্ক্রিপ্ট কাট নিয়ে কাজ করেছি। এটাকে আরো বড় করব, বিশ্ব দরবারে যেন তুলে ধরতে পারি দেশের বাইরে, এটাও আমার একটা ইচ্ছা। তো আমি বাহ! আপনাদের বাহ! সাহায্য সহযোগিতা চাই, সেই সাথে শুভকামনাও চাই। অবশ্যই, অবশ্যই শুভকামনা এবং সাহায্য সহযোগিতা পুরোদস্তুর থাকবে। আর আ এই কামনার সাথে, সাথে করি যে আপনি যে স্বপ্নগুলো দেখছেন বা পরিকল্পনাগুলো করছেন এগুলো যেন সুন্দরভাবে একে, একে ধীরে, ধীরে আমরা পাই, আমরা যেন দেখতে পাই এবং অন্যরাও যেন দেখতে পায়। তো যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনার কাছে যেতে চাই যে আজকের শ্রোতা দর্শক সহ যারা আছেন তাদের কাছ থেকে আপনি আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন। দর্শক শ্রোতাদেরকে আমি আসলে কিভাবে বিদায় দিব? আমার তো মনে হচ্ছে যে সৌরভের সাথে আজকে আমি আরো 2 ঘন্টা মনে হয় গল্প চালিয়ে যেতেই পারবো, ভালো লাগছে। আর আবৃত্তি শোনাতে পারি, যদি এরপরে পছন্দের কোনো আবৃত্তি শোনাতে পারি, আসলে সবসময় হয়ে ওঠে না কেন, ঠিক বলতে পারবো না যে এই মুহূর্তে একজন শ্রোতা কি শুনতে চাইবেন। আমার নির্মাণ বা আমার প্রস্তুতি হয়তো ভিন্ন, আমার পছন্দের জায়গাটা ভিন্ন, যেমন আজকে একটা জানতে পারলাম। তো এরকম তো আমার চেষ্টা থাকবে এরপরও আপনাদের সাথে আড্ডাবাজি করার, আরো কিছু হয়তো কঠিন বা যে বিষয়গুলো সচরাচর আমরা আলোচনা করি না, এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে বসবো, আলোচনা হবে, আরো অনেকে অংশগ্রহণ করবে। আর সেই সাথে পরবর্তীতেও আমার নতুন কোনো প্রযোজনা নিয়ে আপনাদের পরামর্শ চাইবো, আপনাদের সাথে কথা হবে। সবার সময়টা ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সকলের কল্যাণ কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যারা ১ম থেকেই শেষ পর্যন্ত ছিলেন কিংবা মাঝে, মাঝে ঢুঁ মেরে গিয়েছেন কিংবা পরবর্তীতে দেখবেন কিংবা জীবনেও দেখবেন না। সকলের জন্য অনেক, অনেক ভালোবাসা রইলো। নতুন কোনো আড্ডাবাজির নতুন কোনো পর্বে, নতুন অতিথি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।